এখন দেখবেন চ্যানেল আই সংবাদ। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি হাসিব মারজান আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। আর বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি সুপারফ্রেশ ফর্টিফাইড সয়াবিন তেল সংবাদ শিরোনামগুলো। শেখ হাসিনা সহ পলাতকদের গ্রেফতারের রেড নোটিশ জারির পদক্ষেপ নিতে আইজিপিকে প্রসিকিউশনের চিঠি, 4 পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা। বৈশ্বিক জলবায়ুর ক্ষতি নিরসনে বাংলাদেশের চাওয়া বাকু ঘোষণায় তুলে ধরতে প্রধান উপদেষ্টার আহ্বান, সার্কের পুনরুজ্জীবনের অনুরোধ। নিরাপদ পৃথিবী বিনির্মাণে শক্তিধর দেশগুলোর রাজনৈতিক সদিচ্ছায় জাতিসংঘ মহাসচিবের গুরুত্বারোপ, জলবায়ু ঝুঁকি মোকাবেলায় অর্থায়নে তাগিদ। বর্তমানে গণমাধ্যম আগের চেয়ে বেশি স্বাধীনতা ভোগ করছে বললেন তথ্য উপদেষ্টা, অ্যাক্রিডিটেশন কার্ড বাতিলে ভুল থাকলে সংশোধনের আশ্বাস। এবং জনপ্রিয় কথা সাহিত্যিক ও নির্মাতা হুমায়ুন আহমেদের জন্মদিন আজ, গুণীজনকে স্মরণে চ্যানেলে নানা আয়োজন। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার সংবাদের জন্য একই সঙ্গে চ্যানেলের ইউটিউব চ্যানেলে এবং চ্যানেলের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। চলে হচ্ছে বিস্তারিত সংবাদে। জুলাই আগস্ট গণহত্যার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পলাতক আওয়ামী লীগ নেতাদের গ্রেফতারে ইন্টারপোলের রেড নোটিশ জারির বিষয়ে পদক্ষেপ নিতে পুলিশের আইজিকে চিঠি দিয়েছেন চিফ প্রসিকিউটর। গণহত্যার অভিযোগে যাত্রাবাড়ী ও ডেমরা থানার ওসি সহ 4 পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একই সাথে মানবতাবিরোধী অপরাধে সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানকে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন আদালত। এরপর আরও জানাচ্ছেন মাজহারুল হক মান্না। জুলাই আগস্ট গণহত্যার অভিযোগে 27 অক্টোবর শেখ হাসিনা সহ 46 জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। তাদের মধ্যে অনেকেই বিদেশে পালিয়ে থাকায় তাদের ধরে নিয়ে আসতে রেড নোটিশ জারির জন্য আইনি পদক্ষেপ নিয়েছে প্রসিকিউশন। শেখ হাসিনা বাংলাদেশের জুরিসডিকশনের বাইরে তিনি চলে গেছেন, সেই কারণে আন্তর্জাতিক পুলিশিং সংস্থা হিসাবে ইন্টারপোল যাতে তাকে গ্রেপ্তার করার ব্যবস্থা নেয় এবং অন্তত তার ব্যাপারে রেড অ্যালার্ট জারি করে, সেই ব্যাপারে আমরা রিকোয়েস্ট পাঠিয়েছি। যাত্রাবাড়ী ও ডেমরা এলাকায় 100 থেকে 150 লোককে হত্যা করার অভিযোগে পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করার জন্য ট্রাইব্যুনালে আবেদন করে প্রসিকিউশন। জাকির হোসেনের বিরুদ্ধে সহ আরও 3 জন পুলিশ অফিসার যারা যাত্রাবাড়ির অ্যাট্রোসিটির সাথে যাদের ব্যাপারে আমরা অকাট্য প্রমাণ পেয়েছি, এরকম 4 জন অফিসারের বিরুদ্ধে আমরা গ্রেপ্তারি পরোয়ানা চেয়েছিলাম, আদালত সেটা মঞ্জুর করেছেন। হত্যায় ইন্ধনদাতা হিসেবে সাবেক র্যাব কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ করার জন্য আবেদন করা হয়। বরখাস্তকৃত মেজর জেনারেল জিয়াউল আহসান, যার বিরুদ্ধে অভিযোগের তো অন্ত নাই, আমাদের তদন্ত সংস্থায় তার বিরুদ্ধে অসংখ্য অভিযোগ এসেছে, অসংখ্য হত্যাকাণ্ডের সাথে তার সম্পৃক্ততা, গুমের সাথে তার সম্পৃক্ততা, এগুলো আমাদের তদন্ত সংস্থা ইতিমধ্যেই প্রমাণ পেয়েছে। বাকি তো আরও তদন্ত পূর্ণাঙ্গভাবে হলে তার ব্যাপারে জানা যাবে। যেসব পুলিশ কর্মকর্তা জুলাই গণহত্যায় জড়িত না, তাদের নির্বিঘ্নে দায়িত্ব পালন করার আহ্বান জানিয়েছে প্রসিকিউশন। মাজহারুল হক মান্না, চ্যানেল আই, ঢাকা। বৈশ্বিক জলবায়ুর ক্ষতির হাত থেকে বাঁচতে বাংলাদেশের চাওয়াগুলোকে বাকু ঘোষণায় যেন প্রতিফলিত হয়, সেই আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বিশ্ব জলবায়ু সম্মেলনের উদ্বোধনী দিনের বিভিন্ন আলোচনায় তিনি বলেন, উন্নত বিশ্বের কার্বন নিঃসরণের তুলনায় ক্ষতিপূরণ খুবই কম। সার্ককে পুনরুজ্জীবিত করতে সার্কভুক্ত দেশগুলোর নেতাদের অনুরোধ করেছেন অধ্যাপক ইউনূস। মোস্তফা মল্লিকের রিপোর্ট। আজারবাইজানের রাজধানী বাকুতে COP29 বৈশ্বিক জলবায়ু পরিবর্তন শীর্ষ সম্মেলনের উদ্বোধনী দিনে ব্যস্ত সময় পার করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস।
বিশ্বের অন্তত 20টি দেশের শীর্ষ নেতা এবং আন্তর্জাতিক সংস্থার প্রধানদের সঙ্গে দেখা করেছেন তিনি। COP29 সম্মেলনের ফাঁকে তুরস্কের রাষ্ট্রপতি রিসেপ তাইয়েপ এরদোয়ান এবং ফার্স্ট লেডির সঙ্গে দেখা করেন অধ্যাপক ইউনুস। জানুয়ারিতে বাংলাদেশে অনুষ্ঠেয় যুব উৎসবে যোগ দিতে প্রধান উপদেষ্টার আমন্ত্রণ গ্রহণ করেছেন ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো। অধ্যাপক ইউনুস পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের সঙ্গে দেখা করেন। মালদ্বীপের রাষ্ট্রপতি মোহাম্মদ মুইজ্জু, ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে, নেপালের রাষ্ট্রপতি রামচন্দ্র পাউডেলের সঙ্গে সাক্ষাৎ করে দক্ষিণ এশিয়ার 8টি দেশের শীর্ষ প্ল্যাটফর্ম হিসেবে সার্কের পুনরুজ্জীবনের জন্য আহ্বান জানান। সম্মেলনে বাংলাদেশের অবস্থা জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং। যেটা চাচ্ছি সেটা কিভাবে আমরা আদায় করতে পারি সেটার উপরে প্রফেসর ইউনুস সবাইকে ডেকে বলেছেন যে যাতে আমাদের এই যে আমাদের যে পুরো এফার্টটা যাতে পুট আপ করি, যাতে সবাই মিলে আমাদের ডিমান্ডটা যাতে ফাইনাল ডিক্লারেশনে আসে। তুমি যে ফসিল ফুয়েল পুরাও, তুমি যে সিভিলাইজেশনটা গড়েছো গ্লোবাল নর্থে, সেটার দায়টা আমার উপর দিয়ে যাচ্ছে। আমি সেটার ভয়াবহ ইম্প্যাক্টের শিকার হচ্ছে আমি। প্রধান উপদেষ্টার নেতৃত্বে বাংলাদেশ উন্নত ও সমৃদ্ধ হবে বলে বিশ্বাস করেন আল আজহার বিশ্ববিদ্যালয়ের গ্রান্ট ইমাম ডক্টর আহমেদ আল তাইয়েব। বাকুর রিটন কার্লটন হোটেলে বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ ইসলামিক ধর্মীয় প্রতিষ্ঠানের প্রধানের সঙ্গে সাক্ষাৎ করেন অধ্যাপক মোহাম্মদ ইউনুস। মোস্তফা মল্লিক, চ্যানেল আই, ঢাকা। ভবিষ্যতে নিরাপদ পৃথিবী বিনির্মাণে শক্তিধর দেশগুলোর রাজনৈতিক সদিচ্ছা ও কার্যকর ভূমিকায় গুরুত্ব আরোপ করেছেন জাতিসংঘ মহাসচিব। জাতিসংঘ জলবায়ু সম্মেলনে যোগ দিয়ে জলবায়ুর ঝুঁকি মোকাবেলায় বর্ধিত অর্থায়নে জোর দিয়েছে পরিবেশবাদী সংগঠনগুলো। সম্মেলনে যোগ দিয়ে বিশ্ব নেতাদের সাথে সাক্ষাতে উষ্ণ অভ্যর্থনায় সিক্ত হলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। আজারবাইজানের বাকু থেকে রিপোর্ট করছেন আলিমাল রাজি। জাতিসংঘ বিশ্ব জলবায়ু সম্মেলনের সাইড ইভেন্টে চলতে থাকে বিষয়ভিত্তিক আয়োজন। এরই ধারাবাহিকতায় সম্মেলনের বাংলাদেশ প্যাভিলিয়নে ক্ষুদ্র কৃষকদের জন্য অর্থায়নে প্রবেশাধিকার বিষয়ে বৈশ্বিক আলোচনা হয়েছে। আলোচনায় উঠে আসে ক্ষুদ্র ও নারী কৃষকরা কৃষিতে সীমিত বাজার প্রবেশাধিকার এবং জলবায়ু ঝুঁকি সহ আরও বেশি চ্যালেঞ্জের মুখোমুখি হওয়ার চিত্র। আয়োজনে যোগ দিয়ে ভবিষ্যৎ প্রজন্মের নিরাপদ আবাস গড়তে আলোচিত তত্ত্ব 3.0 বাস্তবায়নে গুরুত্বারোপ করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। পরিবর্তিত বৈশ্বিক বাস্তবতায় সীমিত সম্পদের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত ও পরিবেশ বান্ধব প্রযুক্তি নিশ্চিতে 3.0 উপযোগিতাও তুলে ধরেন তিনি। I will not do anything which enhances wealth concentration. Some money goes in one direction. I will not do that. How? I will practice social business. There is no profit in it. So there is no chance of wealth concentration because I don't own it anymore. It's not my money. I just take care of the money to do things to solve problems. And zero unemployment because I am not a job seeker. I am an entrepreneur. So if you are a member of the club, you make sure you become an entrepreneur. Never look for a job from anybody. আলোচিত তত্ত্ব 3.0 প্রসার ও বাস্তবায়নে বর্তমানে বিশ্বের 40টি দেশে 7,000 ক্লাবের কার্যক্রম চলমান। আজারবাইজানের বাকু থেকে আলিমাল রাজি, চ্যানেল আই। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন, সীমিত ডিকার্বনাইজেশন সক্ষমতা সম্পন্ন বেশিরভাগ জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশে পরিবেশ বান্ধব শিল্প বিকাশের জন্য পর্যাপ্ত আর্থিক ও প্রযুক্তিগত সহায়তা প্রয়োজন। জাতিসংঘ বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগ দিয়ে প্রধান উপদেষ্টা আরও বলেন, জলবায়ু অভিযোজন ও টেকসই উন্নয়নের গুরুত্বপূর্ণ অংশীজন হতে পারেন প্রান্তিক কৃষকরা। আজারবাইজানের বাকু থেকে আলিমাল রাজির আরও একটি রিপোর্ট। সম্মেলনের দ্বিতীয় দিনে বাকুর অলিম্পিক স্টেডিয়াম পেয়েছে ভিন্ন মাত্রা। জাতিসংঘ জলবায়ু সম্মেলনের এই দিনে যোগ দিয়েছেন বিশ্বের বিভিন্ন প্রান্তের রাষ্ট্র ও সরকার প্রধান ও জলবায়ু বিশেষজ্ঞরা। নোবেল বিজয়ী সরকার প্রধান হিসেবে আলাদা নজর কেড়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। সংকটে থাকা সভ্যতা রক্ষায় কার্বন নির্গমন নিরসনে ক্ষমতাধর দেশগুলোর কার্যকর ভূমিকার আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব। বিশ্বব্যাপী জলবায়ু পরিবর্তন মোকাবেলায় অগ্রগতির মূল্যায়ন করার পাশাপাশি পরিবেশ বান্ধব প্রযুক্তি নিশ্চিতেও গুরুত্বারোপ করেছেন তিনি। You must do more to protect your people from the ravages of the climate crisis.
the most vulnerable are being abandoned to climate extremes. The gap between adaptation needs and finance could reach up to $359 billion a year by 2030. পরিস্থিতি উন্নয়নে G20-র কার্যকর ভূমিকা ও ব্যাপক অর্থায়ন ও ছাড়ে জোর দিয়েছে পরিবেশবাদী সংগঠনগুলো। এখানে অনেক দেশ থেকে রাষ্ট্রপ্রধান এবং সরকার প্রধানরা এসেছেন এবং সেখানে আমাদের প্রফেসর ইউনূসও এসেছেন বাংলাদেশ থেকে। এইখানে নানা বিষয় নিয়ে আলোচনার যেটা শুরু হয়েছে তার মধ্যে আমাদের জাতিসংঘের মহাসচিব খুব গুরুত্বপূর্ণ 3টি পয়েন্ট তুলে ধরেছেন। একটি হচ্ছে কার্বন ইমিশন কমানোর ব্যাপারে G20 রাষ্ট্রগুলোকে এগিয়ে আসতে বলেছেন এবং এর ব্যাপারে জোরালো ভূমিকা নিতে বলেছেন। পাশাপাশি ক্লাইমেট ক্রাইসিসে যারা জর্জরিত তাদের জন্য একটা ফান্ডের ব্যাপার যেটা ছিল আগে সেটাকে বাড়িয়ে $1 ট্রিলিয়ন করতে বলেছেন প্রতি বছর। আমরা আশা করছি বাংলাদেশ আমাদের যেই ব্যাপারগুলো নিয়ে আমরা সবসময় কথা বলি যে মিটিগেশন, অ্যাডাপ্টেশন এবং লস অ্যান্ড ড্যামেজ, আমরা আশা করছি এই কথাগুলো আজকে অথবা কালকের মধ্যে হয়তো বলা হবে। আমাদের তরফ থেকে প্রফেসর ইউনূস তুলে ধরবেন এই বিষয়টি। আয়োজক দেশ হিসেবে আজারবাইজান 2030 সালের মধ্যে গ্রিনহাউস গ্যাস নির্গমন 35% কমানো এবং 2050 সালের মধ্যে এই লক্ষ্যমাত্রা 40% উন্নীত করার প্রতিশ্রুতি দিয়েছে। উচ্চ পর্যায়ের আলোচনায় ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য জলবায়ু অর্থায়ন, নবায়নযোগ্য জ্বালানি ও প্রযুক্তি বিনিময়ে জোর দেওয়া হয়েছে। সরকার প্রধানদের আলোচনা শেষে শুরু হবে পর্যালোচনা ও করণীয় নির্ধারণ। তাই বিশ্ব নেতাদের সিদ্ধান্তহীনতার কারণে ভবিষ্যৎ প্রজন্ম যেন ভুক্তভোগী না হয় সে বিষয়ে জোর দিচ্ছে বিভিন্ন দেশ। আজারবাইজানের বাকু থেকে আলিম আল রাজি, চ্যানেল আই। তথ্য সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম বলেছেন, অতীতের চেয়ে এখন গণমাধ্যম বেশি স্বাধীনতা ভোগ করছে। এই স্বাধীনতা টেকসই করার উদ্যোগ নেওয়া হবে বলেও জানান তিনি। গণমাধ্যম কর্তৃপক্ষের সাথে বৈঠক শেষে তথ্য উপদেষ্টা আরও বলেন, সাংবাদিকদের অ্যাক্রিডিটেশন কার্ড বাতিলের প্রক্রিয়ায় ভুল থাকলে তা সংশোধন করা হবে। বিস্তারিত জানাচ্ছেন রফিকুল বাশার। অন্তর্বর্তী সরকার গঠনের 3 মাস পর টেলিভিশন এবং পত্রিকার মালিক ও প্রতিনিধিদের সাথে বৈঠক করলেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা। সচিবালয়ে অনুষ্ঠিত দীর্ঘ বৈঠকে গণমাধ্যমের স্বাধীনতা নিয়ে আলোচনা হয়েছে। যে আসলে এই যে আমাদের স্বাধীনতা, এই স্বাধীনতাটি আসলে কিভাবে টেকসই হতে পারে, যাতে এটা চলমান থাকে এবং এই অন্তর্বর্তীকালীন সরকারের পরেও যে কোনো সরকার আসলে যাতে আমরা এই গণমাধ্যমের স্বাধীনতা বা এই ধরনের একটা পরিস্থিতি আমরা যাতে নিশ্চিত করতে পারি, কেউ যাতে বাধা প্রদান করতে না পারে সরকারের জায়গা থেকে। তো সেটার জন্য গণমাধ্যম সংস্কার কমিশন কাজ করবে। বাংলাদেশ নিয়ে গুজব ও অপপ্রচার চালানো হচ্ছে বলে মন্তব্য করেন তথ্য উপদেষ্টা। আপনারা জানেন যে বাংলাদেশকে নিয়ে অপপ্রচার চলছে, এই অভ্যুত্থান এবং এই সরকারকে নিয়ে নানা ধরনের ষড়যন্ত্র এবং অপপ্রচার চালানো হচ্ছে সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে আন্তর্জাতিক মিডিয়াতে। প্রশ্নের উত্তরে তথ্য উপদেষ্টা সম্প্রতি কিছু সাংবাদিকের অ্যাক্রিডিটেশন কার্ড বাতিল বিষয়ে কথা বলেন। বিগত রেজিমে অ্যাক্রিডিটেশন কার্ডের তো কোনো নীতিমালাই ছিল না, দলীয় কর্মীদেরও দেওয়া হয়েছে, যারা সাংবাদিক না তাদেরকেও অ্যাক্রিডিটেশন কার্ড দেওয়া হয়েছে। তো সেই জায়গা থেকে কিন্তু এই জঞ্জালগুলো আমাদের পরিষ্কার করতে হবে এবং সেক্ষেত্রে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, কোনো নির্বিচারে যদি অপরাধ না করে যদি তার নাম এসে থাকে, সেটি আমরা ব্যবস্থা নিব। মূলত যারা সাংবাদিক না, সাংবাদিকদের যে নীতিমালা সেই নীতিমালার মধ্যে পড়ে না এবং যারা মূলত ব্যক্তিগত নানান সুবিধার মধ্য দিয়ে হচ্ছে এই অ্যাক্রিডিটেশন কার্ডটা পেয়েছিল গত রেজিমে, তাদের কার্ডগুলো এখানে বাতিল করা হচ্ছে। এবং আমরা তো বলেছি যারা এবং যাদের বিরুদ্ধে আইনগত বা আর্থিক অভিযোগ আছে তাদের বিরুদ্ধেও এখানে ব্যবস্থা নেওয়া হয়েছে। টেলিভিশন মালিক প্রতিনিধিদের পক্ষ থেকে বঙ্গবন্ধু স্যাটেলাইটের ভাড়া সমন্বয়, বাংলাদেশে বিদেশি টেলিভিশন চ্যানেল বন্ধ করা সহ বিভিন্ন দাবি জানানো হয়। রফিকুল বাশার, চ্যানেল আই, ঢাকা। আগামীর বাংলাদেশকে ইসলামিক রাষ্ট্র হিসেবে গড়তে কর্মীদের কাজ করার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামাতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান। মঙ্গলবার যুক্তরাজ্যের বার্মিংহামের স্থানীয় ব্যাংকুইটিং হলে দলীয় কর্মীদের নেটওয়ার্ক কনফারেন্সে বিডিআর বিদ্রোহ নিয়ে কথা বলেন তিনি। ব্রিটেনের বিভিন্ন শহর থেকে জামায়াত অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা এতে যোগ দেন। যুক্তরাজ্যের বার্মিংহাম থেকে বিস্তারিত জানাচ্ছেন আব্দুল হাদ সুমন, ক্যামেরায় ছিলেন সলমান মিয়া।
5ই আগস্টের আন্দোলনের ফসল হচ্ছে ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ। গত 16 বছরে জামাত ও অঙ্গ সংগঠনের নেতাদের উপর যে অত্যাচার নির্যাতন হয়েছে তা বিশ্বে বিরল। বিডিআর বিদ্রোহের মাধ্যমে যে 57 জন অফিসারকে হত্যা করা হয়েছে তা 15ই আগস্টের ঘটনার প্রতিশোধ হতে পারে বলে মন্তব্য করেছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। স্বাধীন বাংলাদেশে জাতির উপরে জুলুম চাপিয়ে দেওয়ার কারণে সেনাবাহিনীর কিছু সদস্য বিদ্রোহ করে তৎকালীন শাসক পরিবারকে খুন করেছিল। সেই থেকে সেনাবাহিনীর উপর যদি কারো কোনো দুঃখ, কষ্ট, ব্যথা, বেদনা, রাগ, গুসা, অভিমান যদি থেকে থাকে সেটাও পূরণ করা হতে পারে। ফলে হলোটা কি, সেনাবাহিনীর মনোবল ভেঙে দেওয়া হলো এবং বিডিআর নামের গর্বের একটা প্রতিষ্ঠানকে একেবারে ধ্বংস করে দিল। প্রয়োজনীয় সংস্কারের পর সুষ্ঠু নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। জনমত যাচাইয়ের মাধ্যমে জামায়াত এবার প্রার্থিতা নির্ধারণ করবে বলে জানান তিনি। এবার আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আমরা 18 কোটি মানুষের মধ্যে এই সার্ভে চালাবো, তবে সবার কাছে পৌঁছতে পারবো না, সেখানে র্যান্ডম স্যাম্পলিং হবে। যতটুকু আমরা বুঝতে পারি বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, বিভিন্ন দলের মানুষ, নির্দলীয় মানুষ, বিভিন্ন ধর্মের মানুষ, তাদের সকলের কাছ থেকেই আমরা জানতে চাইবো যে বাংলাদেশ নিয়ে কি ভাবছে, কোন দল নিয়ে কি ভাবছে, দল ভাবলো ভালো, এখানে কোন মানুষটাকে তারা ওই দলের সত্যিকারের প্রতিনিধি হিসেবে দেখতে চায়। এই ধরনের অনেকগুলা ফরম্যাট দিয়ে আমরা সার্ভেটা শুরু করেছি। দোয়া করেন এখান থেকে ভালো কোনো ইশারা যেন আমরা পাই। সব কিছু দেখে ইনশাআল্লাহ চিন্তা ভাবনা করে দিন এবং দেশের কল্যাণে যা উচিত আল্লাহ যেন সেই সিদ্ধান্তই আমাদেরকে নেওয়ার তৌফিক দান করে। জামায়াত ক্ষমতায় গেলে প্রবাসীদের উন্নয়নে নানা পদক্ষেপের পাশাপাশি তাদের মরদেহ বিনা খরচে দেশে আনার ব্যবস্থা করা হবে বলে জানান তিনি। তার লাশটা দেশে সরকার আনার দায়িত্ব অনুভব করবে না, এটা হতে পারে না। আল্লাহ যদি আমাদেরকে কোনোদিন এই দায়িত্ব দেন, কারো দাবি করা লাগবে না ইনশাআল্লাহ। আমরা আমাদের সিনসিয়ার এফোর্টটা তখন রাখার চেষ্টা করব। আর এখন সরকারের কাছে আমাদের দাবি হবে যে তাদেরকে এভাবে সম্মান করতে হবে, দেশে লাশ বিনা খরচেই আনার ব্যবস্থা করতে হবে। এটা সব বাংলাদেশের ক্যারিয়ার হোক আর যে ক্যারিয়ার দিয়ে হোক, কিন্তু তাদেরকে আনতে হবে সম্মানের সাথে, পরিবারের হাতে তুলে দিতে। যুক্তরাজ্যের বার্মিংহাম থেকে আব্দুল আহাদ সুমন, চ্যানেল আই। বিংশ শতাব্দীর অন্যতম জনপ্রিয় বাঙালি কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদ। কথার জাদুকর নির্মাতা হুমায়ুন আহমেদ তার প্রতিভা শুধুমাত্র লেখালেখির মাঝে সীমাবদ্ধ না রেখে নাটক, সিনেমা সহ সংস্কৃতির প্রায় সব ক্ষেত্রে ছড়িয়ে দিয়েছিলেন। 1948 সালের 13 নভেম্বর জন্ম নেওয়া এই গুণীজনকে নানাভাবে স্মরণ করছে চ্যানেল আই পরিবার এবং তার ভক্তরা। মিথিলা নাজিম জানাচ্ছেন বিস্তারিত। আমার যমুনা জল দেখতে কালো, সাত করিতে লাগে ভালো, যৌবন মিশিয়া গেল জয় হলে। বাংলাদেশের উপন্যাস, নাটক, সিনেমা, গান সব ক্ষেত্রে এক নতুনত্ব নিয়ে আসেন হুমায়ুন আহমেদ। আডু ফানিতে লাইমে কনায় আডু মঞ্জন করে, আমার যমুনা জল দেখতে কালো, সাত করিতে লাগে ভালো, যৌবন মিশিয়া গেল জয় হলে। তার নির্মিত চলচ্চিত্রগুলো প্রায় সব বয়সীদের কাছে ব্যাপকভাবে সমাদৃত হয়। 1994-এ তার নির্মিত প্রথম চলচ্চিত্র বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধভিত্তিক আগুনের পরশমণি মুক্তি লাভ করে। অন্যান্যগুলোর মাঝে শ্রাবণ মেঘের দিন, দুই দুয়ারি, শ্যামল ছায়া ও ঘেটুপুত্র কমলা সিনেমাগুলো দেশে ও বিদেশে অনেক খ্যাতি ও সম্মাননা নিয়ে আসে। নদীর জলে পড়লো কন্যার ছায়া। সমান জনপ্রিয় ছিল 90-এর দশকে তার টেলিভিশন নাটকগুলো। চাললাম ঘোড়া। কোন ঘোড়া? সাহিত্য মনস্ক পরিবারে জন্ম নেওয়া হুমায়ুন আহমেদ 1972 সালে প্রকাশিত প্রথম উপন্যাস নন্দিত নরকে দিয়ে সাহিত্য যাত্রা শুরু করেন। একে একে পাঠকদের উপহার দেন শঙ্খনীল কারাগার, জ্যোৎস্না ও জননীর গল্প, বাদশাহ নামদার, দেয়াল সহ অসংখ্য পাঠক নন্দিত উপন্যাস। লেখনের মাধ্যমে সৃষ্টি করেছেন হিমু, শুভ্র, মিসির আলীর মতো জনপ্রিয় চরিত্রগুলো। অনলি ওয়ান ডিফারেন্স, মার কথাগুলো মনে হয় বানানো, আপনারগুলো সত্যি। তোমার বুদ্ধি আছে। হুমায়ুন আহমেদ স্মরণে দিনভর চ্যানেল আই এর পর্দায় থাকছে নানা অনুষ্ঠান। গানে গানে সকাল দিয়ে যাত্রা শুরু করে থাকছে তারকা কথনের বিশেষ পর্ব। একে একে হুমায়ুন আহমেদের সিনেমার গান ও নাটক থাকছে সারাদিনের পর্দা জুড়ে। এছাড়া বৃহস্পতিবার বিকেল 3:30টায় প্রচারিত হবে হুমায়ুন আহমেদের সিনেমা 9 নম্বর বিপদ সংকেত। ক্যান্সারের সাথে লড়াই করে 2012 সালের 19 জুলাই মারা যান হুমায়ুন আহমেদ। মিথিলা নাজনীন,
চ্যানেল আই। দেখছেন চ্যানেলের সংবাদ, এই পর্যায়ে নিচ্ছি বিরতি। আর বিরতির পর অন্যান্য সংবাদ ফিরে এলাম। বিরতির পর স্বাগত আর একবার চ্যানেল আই সংবাদে। গত 24 ঘন্টায় গাজা ও লেবাননে ইসরায়েলি বাহিনীর তাণ্ডবে কমপক্ষে 91 জন নিহত হয়েছে, আহত হয়েছেন অনেকে। স্থানীয় সময় মঙ্গলবার ভোর থেকে গাজা জুড়ে ইসরায়েলি হামলায় কমপক্ষে 63 জন নিহত হয়েছে। দের এল বালা শহরের একটি জনাকীর্ণ এলাকায় ইসরায়েলি বাহিনীর বিমান হামলায় অন্তত 6 জন প্রাণ হারান। গাজা শহরের উত্তর পশ্চিমে ত্রাণের অপেক্ষায় থাকা ফিলিস্তিনিদের ওপরও বোমাবর্ষণ করেছে ইসরায়েল। সেখানে আবাসিক ভবন লক্ষ্য করেও বিমান হামলা চালানো হয়েছে। অধিকৃত পশ্চিম তীরের দেইর শরাফ শহরের কাছে একটি চেকপয়েন্টে ইসরায়েলি সেনারা এক ফিলিস্তিনিকে গুলি করে হত্যা করেছে। এছাড়া গাজার বিভিন্ন স্থানে ইসরায়েলি হামলায় হতাহতের ঘটনা ঘটেছে। লেবাননের বিভিন্ন স্থানে ইসরায়েলি বাহিনীর বর্বরতায় কমপক্ষে 28 জন নিহত হয়েছে, আহত হয়েছেন আরও অনেকে। এবারে রয়েছে কৃষি সংবাদ। গাইবান্ধার পলাশবাড়ি ও সাদুল্লাপুরের কৃষকদের মাঝে বাণিজ্যিকভাবে শিম চাষের আগ্রহ বাড়ছে। জমিতে মাচা করে শিমের আবাদ করছেন চাষিরা। আগাম শিম চাষে রোগবালাইয়ের কারণে বাড়তি পরিচর্যা করে ফলন এবং বাজার দর ভালো পাওয়ায় লাভবান হচ্ছেন তারা। গাইবান্ধা থেকে ফারুক হোসেনের পাঠানো তথ্য, ভিডিও চিত্রে রাজীব আহমেদের রিপোর্ট। সবজি হিসাবে শিমের চাহিদা বাড়ায় কৃষক পর্যায়ে বাণিজ্যিক শিম চাষের সম্প্রসারণ ঘটেছে। রবি মৌসুমে কৃষক খেতে মাচা পদ্ধতিতে বাড়ি 1, 2, 3 ও 4 এবং ব্র্যাক 1 জাতের শীতকালীন শিম চাষ করেছেন। সবচেয়ে বেশি শিমের চাষ হয়েছে জেলার গোবিন্দগঞ্জ, পলাশবাড়ি ও সদুল্লাপুর উপজেলায়। একদিন পর 4 মণ করে শিম ওঠে, প্রায় বিঘা প্রতি 60 থেকে 70 হাজার টাকা আয় করা যায় খরচ বাদ। আগাম শিম চাষে কৃষক শ্রাবণ মাসের শুরুতেই শিম বীজ বপন করে কার্তিকের শুরুতেই উৎপাদিত শিম ওঠানো শুরু করেন। চলতি মৌসুমে প্রতিকূল আবহাওয়া ও ভারী বর্ষণে শিমের বাড়তি পরিচর্যা করতে হচ্ছে চাষিদের। বৃষ্টির কারণে ফুল একটু ঝুরে যাচ্ছে, আক্রমণ বেশি হচ্ছে, পোকা এবং ছত্রাক, তার কারণে আমরা একটু ফলন কম পাচ্ছি। উৎপাদনের শুরুতেই বাজারে প্রতি মণ শিম 5200 টাকা দরে বিক্রির কথা জানান কৃষক। তবে এখনও জাতভেদে হাট বাজারে প্রতি মণ শিম 4000 থেকে 3800 টাকায় বিক্রি হচ্ছে। প্রথমের দিক ছিল 120 টাকা, তারপরে 110, এখন লাগছে 80 টাকা কেজি। 4 থেকে 5 লক্ষ টাকা ইনকাম করে। শিম চাষে উন্নত জাত, রোগবালাই ও আবাদ পদ্ধতি সহ নানান বিষয়ে চাষিদের প্রযুক্তিগত পরামর্শ সহায়তা দিচ্ছে কৃষি বিভাগ। যারা যারা প্রদর্শনীভুক্ত চাষি তাদের যা যা উপকরণ দেওয়া দরকার তাদেরকে তা দিচ্ছি। প্রদর্শনীর বাইরে যে সকল কৃষক নিজেরা করতেছে এই সকল শিম কিংবা ফুলকপি কিংবা বাঁধাকপি, তারা কীভাবে জৈব পদ্ধতিতে উৎপাদন করতে পারে এবং ভালো ফলাফল পায় সেই ব্যাপারে আমরা তাদেরকে পরামর্শ দিচ্ছি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানান, জেলায় 6947 হেক্টর জমিতে শীতকালীন সবজি চাষের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। এ পর্যন্ত 2800 হেক্টর জমিতে আগাম সবজি চাষ হয়েছে। পোকামাকড়ের আক্রমণ থেকে রক্ষা ও সঠিক ফলন পেতে প্রযুক্তিগত পরামর্শ সহায়তার দাবি শিম চাষিদের। রাজীব আহমেদ, চ্যানেল আই। এখন দেখবেন প্রকৃতি সংবাদ। পটুয়াখালীতে পুকুর, খাল সহ জলাশয় পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু হয়েছে। যুব দিবস উপলক্ষে আয়োজিত কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফিন। সুষ্ঠু, সুন্দর ও নির্মল পরিবেশ গড়তে এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন পৌরবাসী। রিপোর্ট করছেন এনাদুর রহমান। নিত্য প্রয়োজনে শহরের টিবি ক্লিনিক সড়কের পাশের বিশাল পুকুরের পানি ব্যবহার করতেন স্থানীয়রা। তবে কর্তৃপক্ষের উদাসীনতা আর স্থানীয়দের অসচেতনতায় ময়লা আবর্জনায় ভরে গেছে জলাশয়টি। স্বাস্থ্য ঝুঁকি সহ বেড়েছে বিভিন্ন রোগের প্রকোপ। পরিস্থিতির উন্নয়নে পুকুরটি পরিচ্ছন্নতায় জেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগ। এইটা আগে ভালো আসলে আগে আমরা গোসল করছি, এটা গোসল করতাম, আমি নিজেই গোসল করছি, সেখানে পানি টানি সব দেখতাম আর কি, এখন তো দেখি না। গাড়ি আমার, বাড়ি আমার, রাখছি পরিষ্কার, দেশের মাটি করছি নোংরা, দেশটা দেবে। দেশটা যেহেতু আমাদের, পরিষ্কার পরিচ্ছন্ন রাখার দায়িত্ব আমাদের। কর্মসূচিতে স্বেচ্ছাসেপী সংগঠন বিডি ক্লিনের সদস্য সহ স্থানীয়রা অংশ নেন। এটা আমাদের যুব দিবসেরই একটা কার্যক্রমের অংশ, যে সারা বাংলাদেশের নয়, পটুয়াখালী জেলা এই জলাশয় বা
খাল পরিষ্কার একটা কর্মসূচি রয়েছে যুব দিবসের অংশ হিসাবে, তারই ধারাবাহিকতায় আজকে এই কার্যক্রম। প্রাণ প্রকৃতি রক্ষায় সমন্বিত পদক্ষেপে জোর দেন সংশ্লিষ্টরা। আমাদের বাসাবাড়ির যে ময়লা, পটুয়াখালী পৌরসভার নির্ধারিত স্থান রয়েছে ময়লা ফেলে, সেই জায়গায় আমরা সেই ময়লাটা রাখি যাতে পটুয়াখালী পৌরসভা সহজে সেই ময়লা সেখান থেকে অপসারণ করতে পারে। ন্যাচারালি এটা কিভাবে এটাকে রক্ষা করা যায়, এটা আমি পটুয়াখালী পৌরসভার আমাদের প্রশাসক মহোদয় এখানে আছেন, আমি অনুরোধ করব যে এটি প্রকল্প গ্রহণের মাধ্যমে কিভাবে এটি সুন্দরভাবে রক্ষা করা যায় সেটি বাস্তবায়ন করবেন। এমন কার্যক্রম নির্মল প্রকৃতি করার পাশাপাশি সমৃদ্ধ জীববৈচিত্র্য নিশ্চিত করবে প্রত্যাশা সবার। পটুয়াখালী থেকে এনায়েতুর রহমান, চ্যানেল আই। জানাবো খেলার খবর। সাফল্যে যোগ করে উচ্ছ্বাস ও অভিনন্দনে ভাসছে বাংলাদেশ নারী ফুটবল দল। ফুটবলের এই দুর্দান্ত অর্জনে চ্যানেল আই প্রাঙ্গণে ফুলেল শুভেচ্ছায় সিক্ত হন নারী ফুটবলাররা। এ সময় স্টুডিওতে সাফ জয়ের গল্প শোনান নারী দলের সদস্যরা। যে আমাদের কোনো সাফল্যে সবসময় মানে বেশিরভাগ ক্ষেত্রেই চ্যানেল আইয়ের নামটা থাকে। যে টিম বাংলাদেশের মেয়েরা যে খেলতে পারে, ফুটবল খেলতে পারে এবং দেখার মতো খেলতে পারে, সেটাই আমরা করে দেখিয়েছি। আমরা আমাদের টার্গেট ফুলফিল করতে পারছি, ভালো লাগছে অনেক চ্যাম্পিয়ন হয়ে আবার ইন্ডিয়াকে হারাতে পারছি মানেই আর ফাইনালে যাওয়া, চ্যাম্পিয়ন হওয়াটা এটা আসলে আমাদের কাছে নিশ্চিত বলবো না, কিন্তু আমরা পারছি। পাকিস্তানের ম্যাচের সাথে ড্র হওয়াটার জন্যই আমরা এই ট্রফিটা পাইছি। শিরোপা জয়ের ধারাবাহিকতা ধরে রেখে এশিয়া কাপ ও বিশ্বকাপে খেলবে লাল সবুজের মেয়েরা, প্রত্যাশা চ্যানেল আইয়ের পরিচালক ও বার্তা প্রধান শাইখ সিরাজের। দক্ষিণ এশিয়ায় যা পাওয়ার, যা দেখানো হয়ে গেছে, আরেকবার পেলে এটা হ্যাট্রিক হবে, ইটস ট্রু। সেটার জন্য নিশ্চয়ই আমরা সামনের দিকে চেয়ে থাকব, কিন্তু আমি জোর দেব যে এশিয়ার সেরা এবং একই সাথে নারী বিশ্বকাপের সেরা বাংলাদেশ হবে, সেই রকম একটা পরিকল্পনা নিয়ে যদি আমরা এগোই, এবং আমার বিশ্বাস নতুন কমিটিতে যারা এসছেন তারা এটার দিকে অনেক বেশি গুরুত্ব দেবে। পাফুফের নতুন কমিটিতে আসা কর্তারাও চান মেয়েদের সুযোগ সুবিধা নিশ্চিত করতে। আমাদের অনেক বেশি ফিফা ফ্রেন্ডলি খেলতে হবে, স্ট্রং টিমের সাথে, আমি সবসময় সেটা বলে এসেছি। একসাথে ক্যাম্পে থাকার কারণেই সাফল্যটা এসছে, এই বিষয়টা আমরা অত্যন্ত গুরুত্বের সাথে নিয়েছি। ওনারা সবাই একসাথে দিন রাত সারা বছর ধরে একসাথে থাকেন, একসাথে প্র্যাকটিস করেন। অভিনন্দন পর্ব শেষে চ্যানেল আইয়ের পরিবারের সঙ্গে ফটো ফ্রেমে আবদ্ধ হয়ে শেষ হলো নারী ফুটবলারদের আনন্দঘন মিলন মেলা। আদিল আহমেদ শান, চ্যানেল আই, ঢাকা। দুটো আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমটিতে মালদ্বীপের মুখোমুখি হবে ফর্টিফাইড সয়াবিন তেল। সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার। শেখ হাসিনা সহ পলাতকদের গ্রেপ্তারের রেড নোটিশ জারির পদক্ষেপ নিতে আইজিপিকে প্রসিকিউশনের চিঠি, 4 পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা। বৈশ্বিক জলবায়ুর ক্ষতি নিরসনে বাংলাদেশের চাওয়া বাকু ঘোষণায় তুলে ধরতে প্রধান উপদেষ্টার আহ্বান, সার্কের পুনরুজ্জীবনের অনুরোধ। নিরাপদ পৃথিবী বিনির্মাণে শক্তিধর দেশগুলোর রাজনৈতিক সদিচ্ছায় জাতিসংঘ মহাসচিবের গুরুত্বারোপ, জলবায়ুর ঝুঁকি মোকাবেলায় অর্থায়নে তাগিদ। বর্তমানে গণমাধ্যম আগের চেয়ে বেশি স্বাধীনতা ভোগ করছে বললেন তথ্য উপদেষ্টা, অ্যাক্রিডিটেশন কার্ড বাতিলে ভুল থাকলে সংশোধনে আশ্বাস। এবং জনপ্রিয় কথা সাহিত্যিক ও নির্মাতা হুমায়ুন আহমেদের জন্মদিন আজ, গুণীজনকে স্মরণে চ্যানেল আই নানা আয়োজন। চ্যানেলের সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন channel.online.com। যুক্ত থাকুন আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর সাথে। এই ছিল চ্যানেলের সংবাদের এখনকার আয়োজন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।